হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ হারুন আল রশিদ। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 11-এর যে 21 নম্বর চ্যাপ্টার নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন এর নিউরাল সিস্টেম সে সম্পর্কে একটা ছোট্ট ভিডিও তৈরি করেছি। এটা এনসিইআরটি বেসড ভিডিও, যেখানে তোমার হচ্ছে নিটের জন্য প্রিপারেশনের জন্য স্পেশালি এই ভিডিওগুলো করা হচ্ছে। তো চলো আমরা দেরি না করে শুরু করি। নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন মানে নিউরাল কন্ট্রোল বলতে আমাদের নার্ভাস সিস্টেম রয়েছে, নিউরন রয়েছে। সেই নিউরনরা কী করে, কীভাবে সাধারণত আমাদের মুভমেন্টকে কন্ট্রোল করছে। এবং মুভমেন্ট বলতে শুধুমাত্র স্থান পরিবর্তন না, মুভমেন্ট আমাদের কোনো অর্গানের কার্যকারিতা থেকে শুরু করে সে অর্গান থেকে কী ক্ষরণ হবে না হবে, বাইরের পরিবেশের সঙ্গে কীভাবে আমরা অ্যাডজাস্ট করবো, কীভাবে আমাদের প্লেসগুলো মুভমেন্ট হবে, সব কিছু নিয়ন্ত্রণ করছে কে? তোমার নিউরন। এবং শুধু একটা জায়গায় নিয়ন্ত্রণ করছে, সারা শরীরের জিনিসগুলোকে এমনভাবে কোঅর্ডিনেট করছে, মানে সংযুক্ত করছে, যাতে কি হয় যে আমাদের শরীরের সমস্ত ফাংশনগুলো ঠিকঠাক চলে। ওই জন্য বলা হচ্ছে নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। এখানে দেখো এবার বলছেন, অ্যাজ ইউ নো, তুমি যেভাবে জানো, দ্য ফাংশন অফ দ্য organs or organ system in our body must be coordinated to maintain homeostasis. তাহলে হোমিওস্ট্যাসিস মানে হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীরের একই সাম্য অবস্থা বজায় থাকে, তাকে বলা হচ্ছে হোমিওস্ট্যাসিস। যেমন ধরুন আমাদের বডির টেম্পারেচার হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। তাহলে যে কোনো উপায় হোক না কেন আমাদের টেম্পারেচারকে 98.4 রাখতেই হবে, সেটাই হোমিওস্ট্যাসিস। আমাদের ব্লাডের পিএইচ লেভেল হচ্ছে 7.4। তো এটা কি হচ্ছে, যে কোনো অবস্থায় হোক না কেন, যে কোনো ফুডই হোক না কেন, আমাদের সে ব্লাডের পিএইচ 7.4 তোমাকে রাখতে হবে। এবার বলছি যে দ্য ফাংশন অফ দ্য অর্গান সিস্টেম, অর্গান বলতে যে কোনো একটা অর্গান, হয় লিভার হোক, কিডনি হোক, আবার অর্গান সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, এদের ক্ষেত্রে কি হচ্ছে, কোঅর্ডিনেট হচ্ছে। অর্থাৎ একটা ধরুন আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, শুধুমাত্র পাকস্থলী বা ক্ষুদ্রান্ত নিয়ে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম চলে না। আমাদের ডাইজেস্টিভ সিস্টেম মুখ থেকে শুরু করে পায়ু পর্যন্ত সমস্ত অর্গান রয়েছে, সবগুলো মিলে তাদের কার্যকারিতা মিলে তবে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা তৈরি হয়, প্রপারলি ফাংশন হয়। এটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেটেড। অর্থাৎ বিভিন্ন অংশের সমন্বয়ে যখন একটা কার্য সম্পন্ন হবে তখন সেটা হচ্ছে কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন সংজ্ঞাটা বলছে, কোঅর্ডিনেশন ইজ দ্য প্রসেস থ্রু which two or more organ interact and complement the function of the another। বলে দুটো বা তার বেশি অর্গান যখন একসাথে সঙ্গে কমপ্লিমেন্ট করবে, মানে একে অপরের পরিপূরক কাজ করবে, তখন আমাদের কোঅর্ডিনেশন সিস্টেম তৈরি হবে। ফর এক্সাম্পল, when we do physical exercise, যখন আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করি, অর্থাৎ যখন আমরা কোনো একটা ব্যায়াম করি বা হয়তো কোনো পরিশ্রম করছি, the energy demand is increased for maintaining an increased muscular activity। তখন যখন কোনো একটা কাজ করছি, কাজ করা মানে কি আমাদের মাস্কুলার অ্যাক্টিভিটি, পেশির কার্যকারিতা বাড়ছে। পেশির কার্যকারিতা বাড়ার জন্য তাহলে আমাদের কি পেশিতে বেশি বেশি এনার্জি দরকার পড়ছে। তারপরে দ্য সাপ্লাই অফ অক্সিজেন ইজ অলসো ইনক্রিজ, তার ফলে পেশিতে বেশি বেশি পরিমাণে আমাকে অক্সিজেন সাপ্লাই করতে হচ্ছে। দ্য ইনক্রিজ সাপ্লাই অফ অক্সিজেন নেসেসিটিজ অ্যান্ড ইনক্রিজ ইন দ্য রেট অফ রেসপিরেশন, হার্টবিট অ্যান্ড ইনক্রিজড ব্লাড ফ্লো ভায়া ব্লাড ভেসেল। তাহলে আমার যে পেশিটা, সেই পেশিতে এই ধরনের পেশির মধ্যে কাজ বেশি হচ্ছে। এবার কাজ বেশি হওয়ার জন্য কি পেশিতে আমার বেশি বেশি এনার্জি ইনটেকের দরকার পড়ছে, এবার বেশি বেশি অক্সিজেন সাপ্লাই দরকার। কেন পড়ছে? কারণ এই পেশিতে কি বেশি বেশি এটিপি দরকার। বেশি বেশি এটিপি তৈরি করতে গেলে শ্বসন দরকার। শ্বসন করতে গেলে কি লাগবে, আমাকে খাদ্য লাগবে আর লাগবে অক্সিজেন জারণ হওয়ার জন্য। তাই ব্লাড ধন কী করবে, বেশি ফ্লো হবে, ব্লাড ফ্লোটা বেড়ে যাবে, যার ফলে তোমার কী হচ্ছে, পেশিতে বেশি বেশি অক্সিজেন এবং অক্সিজেন এবং পুষ্টি পৌঁছাবে। আবার সেগুলো জারিত হওয়ার পর যে কার্বন ডাইঅক্সাইড আসবে, সেগুলো বেশি বেশি আবার কোথায়, লাংসে চলে আসবে। when physical exercise stop, যখন আবার কি এই যে শারীরিক ব্যায়াম যখন আমরা কী করি, থামিয়ে দিই, the activities of the nerves, lungs, heart and kidney gradually return to their normal condition। কিন্তু এই যে আমাদের মাস্কুলার অ্যাক্টিভিটিস যেটা আমরা করছিলাম, যার ফলে আমাদের হার্টবিট বেড়েছে, লাংসের পালপিটেশন বেড়েছে,
যার ফলে আমাদের ব্লাড ফ্লো বেড়েছে, যার মধ্যে কিডনির এক্সক্রিশন ক্যাপাসিটি বেড়ে গেছে, সেগুলো আবার সব নর্মালে চলে আসবে যখন আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমিয়ে দেবো। Thus, এভাবে the function of the muscle, lung, heart, blood vessels and kidney and other organs are coordinated while performing physical exercise. একইভাবে তাহলে কি হচ্ছে, এইভাবে কাজ করছে কে, যখন আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করছি তখন আমাদের কি কাজ করে দেখো, হার্ট বিট বেড়ে গেলো, আমরা হার্ট কাজ করলো, লাংসের পালপিটেশন বেড়ে গেলো, আমরা লাংস কাজ করলো, ব্লাড ভেসেলের মাধ্যমে ব্লাড ফ্লো হলো, ব্লাড ভেসেলগুলো কাজ করলো। তারপর আবার কি আমাদের কিডনি যেটা এক্সক্রিশনে সাহায্য করবে, সেটা বেশি বেশি করে টক্সিক ম্যাটেরিয়াল এক্সক্রিট করছে, সেটা সাহায্য করছে। তাহলে এগুলো সবাই একসাথে মিলে আমাদের বডির যে এক্সারসাইজ, সেই এক্সারসাইজটাকে কোঅর্ডিনেট করছে। In our body, the neural system and the endocrine system jointly coordinate and integrate all the activities of the organs so that they function in a synchronized fashion. তাহলে কি বললো, আমাদের বডিতে না নিউরাল সিস্টেম মানে আমাদের স্নায়ুতন্ত্র, আর এন্ডোক্রাইন সিস্টেম মানে অন্তঃক্ষরাতন্ত্র বা অন্তঃক্ষরা গ্রন্থিগুলো যেগুলো রয়েছে সেগুলো একসাথে কাজ করে, অর্থাৎ এরা একে অপরের উপর পরিপূরক হয়ে সাধারণত পরস্পর নির্ভরে কাজ করে, তবে আমাদের শরীরের বিভিন্ন অর্গানগুলো ঠিকঠাক কাজ করতে পারে। The neural system provides an organized network of point-to-point connection for quick coordination. তাহলে এই যে নিউরাল সিস্টেম যেটা আমরা স্নায়ুতন্ত্র বলছি, সেগুলো কি করছে, পয়েন্ট টু পয়েন্ট, অর্থাৎ একটার সঙ্গে আরেকটা পরস্পর সঙ্গে যুক্ত হয়ে গিয়ে আমাদের উদ্দীপনায় সাহায্য করছে। The endocrine system provides chemical integration through hormones. তাহলে আমাদের আবার নার্ভাস সিস্টেম করলো পয়েন্ট টু পয়েন্ট, মানে একটা দেখো এখানে এটা ধরনের স্নায়ু, এই নিউরনগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে আমাদের কাজ করে। সেরকমভাবে এন্ডোক্রাইন সিস্টেম অর্থাৎ আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি যে তন্ত্র রয়েছে, সেগুলো কি করে, কেমিক্যাল ইন্টিগ্রেশন করে, অর্থাৎ রাসায়নিকভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কাজ করে। ইন দিস চ্যাপ্টার, এই চ্যাপ্টারের মধ্যে আমরা ইউ উইল লার্ন, তুমি জানতে পারবে অ্যাবাউট দ্য নিউরাল সিস্টেম অফ হিউম্যান, তুমি মানুষের স্নায়ুতন্ত্র সম্পর্কে জানতে পারবে। মেকানিজম অফ নিউরাল কোঅর্ডিনেশন, অর্থাৎ কিভাবে তোমার নিউরনগুলো কাজ করছে এবং তারা কোঅর্ডিনেশন তৈরি করছে বডির বিভিন্ন অর্গানের মধ্যে, সেটা জানতে পারা যাবে। লাইক ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস কন্ডাকশন অ্যাক্রস সাইন্যাপস অ্যান্ড দ্য ফিজিওলজিক্যাল রিফ্লেক্স অ্যাকশন। এখানেও কি জানতে পারবো যে কিভাবে স্নায়ু উদ্দীপনাগুলো ট্রান্সমিট হচ্ছে, পরিবাহিত হচ্ছে। ইম্পালস কন্ডাকশন অ্যাক্রস এ সাইন্যাপসের মধ্য দিয়ে কিভাবে তোমার ইম্পালসটা যাওয়া আসা করছে। অ্যান্ড দ্য ফিজিওলজি অফ রিফ্লেক্স অ্যাকশন, মানে আমরা কোনো গরম বস্তুতে হাত পড়ে সঙ্গে হাতটা সরিয়ে নিচ্ছি, পায়ে কিছু বিদ্যুৎ সঙ্গে পাটা উঠিয়ে নিচ্ছি, যখন সামনে কিছু আসার সঙ্গে চোখটা বন্ধ করে নিচ্ছি, এটা হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন। এটার ব্যাপারে আমরা এখানে জানবো। তাহলে এটা আমাদের হচ্ছে নার্ভাস সিস্টেম, যেখানে আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ড থাকছে। এবার কিছু পেশি রয়েছে যারা ডাইরেক্ট ব্রেন থেকে রেগুলেট হচ্ছে, আর কিছু পেশি আছে যেগুলো তোমার হচ্ছে স্পাইনাল কর্ড এর মাধ্যমে সেগুলো ব্রেন অর্থাৎ দুটো ব্রেন এবং স্পাইনাল কর্ড দুটো মিলে সে তার কার্যকর করছে। কিছু ক্ষেত্রে ডাইরেক্ট ব্রেন, যে 31 যে 31 জোড়া 12 জোড়া যে আমাদের বারো জোড়া যে ক্রেনিয়াল নার্ভ রয়েছে, সেই ক্রেনিয়াল নার্ভগুলো কি করছে, আমাদের স্কেলিটাল মাসেল মানে আমাদের মুখের আশেপাশের এবং সাধারণত বুকের পেশিগুলো নিয়ন্ত্রণ করছে। আর যে আমাদের 31 জোড়া স্নায়ুতন্ত্র রয়েছে এবং তোমার পেরিফেরাল নার্ভাস সিস্টেমের প্রান্তীয় স্নায়ুতন্ত্র রয়েছে, তারা কি করছে, আমাদের বডির বিভিন্ন ফাংশনকে রেগুলেট করছে ব্রেনের সাহায্যে। এরপর নিউরাল সিস্টেম, তাহলে আমরা চলে আসলাম কিসের, স্নায়ুতন্ত্রে। The neural system of all animals is composed of highly specialized cells called neurons. তাহলে আমাদের যে স্নায়ুতন্ত্র রয়েছে প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে স্নায়ুতন্ত্র রয়েছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে বলো, যে এই নিউরন কি করছে, যে স্পেশালাইজড সেল, যে বিশেষ গোষ্ঠী আমাদের স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করছে, সেটি হচ্ছে গঠন করছে, সেটি হচ্ছে নিউরনস। এটা আমাদের নিউরনের গঠন। হুইচ ক্যান ডিটেক্ট, যেটা আমাদের কি করছে, ডিটেক্ট করা মানে খুঁজে বের করছে, তারপর রিসিভ গ্রহণ করছে, অ্যান্ড ট্রান্সমিট মানে সরবরাহ করছে ডিফারেন্ট কাইন্ডস অফ স্টিমুলি। যেটা আমাদেরকে ধরুন একটা গরম বস্তুতে হাত পড়লো,
তো সে গরম বস্তুর যে ফিলিংস সেটা আমাদের রিসিভ করলো, রিসিভ করার পর সেটা ট্রান্সমিট করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে দিল, আবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে সেখান থেকে কি তোমার সেখান থেকে আবার সব ম্যাসেজ ইম্পালস হয়ে আসলে কোথায়, আবার আমার ইফেক্টর মাসেলে, এবং সেটা আমাদেরকে হাতটা সরিয়ে দিলে। এই সমস্ত পুরো কার্যকরতাটা নিয়ন্ত্রণ করছে কে, তোমার নিউরন। দ্য নিউরাল অর্গানাইজেশন ইজ ভেরি সিম্পল ইন লোয়ার ইনভার্টিব্রেট। ইনভার্টিব্রেট কারা, যাদের ক্ষেত্রে ভার্টিব্রা বা শিরদাঁড়া থাকে না। তো ইনভার্টিব্রেট যেমন হচ্ছে কি তোমার আর্থ্রোপোডা, অ্যানালিডা, মোলাস্কা, ইকানোডার্মাটা, এরা হচ্ছে ইনভার্টিব্রেট। এবার এদের ক্ষেত্রে কি যে নার্ভাস সিস্টেম রয়েছে সেটা খুব সহজ। ফর এক্সাম্পল, ইন হাইড্রা ইট কম্পোজড অফ নেটওয়ার্ক অফ নিউরনস। হাইড্রার ক্ষেত্রে কি পাওয়া যাচ্ছে, নার্ভ নেট পাওয়া যাচ্ছে, অর্থাৎ স্নায়ু জালক পাওয়া যাচ্ছে, নার্ভ নেট। পাশের ছবিটা তোমরা দেখতে পাবে, এখানে দেখো এটা একটা হাইড্রার ছবি। হাইড্রার ছবিতে কি দেখতে পাচ্ছি, দেখো এখানে যে প্রত্যেকটা দেখো নিউরনগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা জালকের মতো গ্রো হচ্ছে, নার্ভ ফর্মিং নার্ভ নেট। দ্য নিউরাল সিস্টেম ইজ বেটার অর্গানাইজড ইন ইনসেক্টস। কিন্তু একটা পতঙ্গের ক্ষেত্রে দেখো, একটা ককরোচ, তো ককরোচের ক্ষেত্রে দেখতে পাবে যে এদের নার্ভাস সিস্টেমটা কিন্তু অনেকটা উন্নত হয়েছে, এখান থেকে অনেকটাই বেশি উন্নত হয়েছে, যেখানে আমরা কি পাচ্ছি, where a brain is present along with a number of ganglia and neural tissue। এখানে কি রয়েছে, ব্রেন রয়েছে, এদের ক্ষেত্রে কিন্তু নো ব্রেন, এদের ক্ষেত্রে কোনো ব্রেন থাকে না হাইড্রার ক্ষেত্রে। কিন্তু ইনসেক্টদের ক্ষেত্রে একটা পার্টিকুলার ব্রেন রয়েছে। ব্রেন তো হচ্ছে কি নিউরনের সমাহার। আমরা যেমন 3 বিলিয়ন নার্ভ নিয়ে আমাদের ব্রেন, তো ব্রেন টিস্যুতে কিন্তু শুধুমাত্র নিউরন থাকে। এবার কি হচ্ছে, এখানে গ্যাংলিয়া তৈরি হচ্ছে, সাবএসোফেজিয়াল গ্যাংলিয়া, থোরাসিক গ্যাংলিয়া, অ্যাবডোমিনাল গ্যাংলিয়া। মানে হচ্ছে যখন নিউরনের কোষ দেহটা পরস্পরের সঙ্গে অনেকগুলো নিউরনের কোষ দেহ পরস্পর যুক্ত হওয়ার মাধ্যমে একটা গ্রন্থির মতো গঠন তৈরি করে, তখন সেটাকে আমরা বলি কি গ্যাংলিয়া। দ্য ভার্টিব্রেটস হ্যাভ মোর ডেভেলপমেন্ট। কিন্তু তাহলে হাইড্রা থেকে ইনসেক্টের উন্নত হলো, আর ইনসেক্টদের থেকে আবার আমরা উন্নত হচ্ছি, এখানে আমাদের নিউরাল সিস্টেম হচ্ছে অনেক উন্নত। তাহলে এখানে যে কোষটা দরকার নেই, তাহলে সেটা হচ্ছে কি নিউরন। তো নিউরনে কি কি রয়েছে দেখো, প্রথমে এটা হচ্ছে নিউরনের কোষ দেহ, বা যেটাকে আমরা বলছি সাইটন। নিউরনের এই জায়গাটাকে বলা হচ্ছে আমাদের সাইটন বা কোষ দেহ। সাইটনের মধ্যে কি কি রয়েছে দেখো, বাইরের দিকে যে অংশগুলো রয়েছে এগুলোকে বলা হচ্ছে ডেনড্রাইট, যেটা কি করে যে কোনো স্টিমুলি অর্থাৎ যে কোনো উদ্দীপনা গ্রহণ করতে সাহায্য করে। তারপর হচ্ছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের মধ্যে এখানে থাকবে কি অনেকগুলো নিজেল গ্র্যানিউলস থাকবে, এক ধরনের প্রোটিন দানা। এই প্রোটিন দানাগুলো তোমার নিউট্রিশনে সাহায্য করবে, নিজেল গ্র্যানিউলস। তারপরে সেল বডি হলো, ডেনড্রাইট হলো। এবার সেল মেমব্রেন, যে এর মধ্যে বাইরের দিকে কি থাকবে, সেল মেমব্রেন থাকবে। তো এদের ক্ষেত্রে কি হচ্ছে, তারপর নিউক্লিয়াস থাকলো, কোষে মস্তিষ্ক বলা হচ্ছে, অ্যাকশন থাকবে। তার এখানে সাইটন থেকে কি বেরোচ্ছে, অ্যাকশন হিলক, এটাকে বলে অ্যাকশন হিলক, যেখানে এই অ্যাকশন মানে সাইটন এবং অ্যাকশনের মধ্যবর্তী অংশটাকে বলা হচ্ছে অ্যাকশন হিলক, যেখানে তোমার নার্ভ ইম্পালস তৈরি হবে। অ্যাকশন কি করছে, এটা হচ্ছে অ্যাকশন, একটা তন্তু, যেটা কি হচ্ছে, যেটার মাধ্যমে নার্ভ ইম্পালস প্রবাহিত হবে, স্নায়ুদ্দীপনা প্রবাহিত হবে। এবং অ্যাকশনের যে কোষ পর্দা, সেই কোষ পর্দাকে বলা হয় অ্যাক্সোলেম্মা। অ্যাকশনের যে কোষ পর্দা তাকে বলা হচ্ছে অ্যাক্সোলেম্মা। অ্যাকশনের যে সাইটোপ্লাজম তাকে বলা হয় অ্যাক্সোপ্লাজম। হলো, এবার অ্যাকশন টার্মিনাল মানে অ্যাকশন নোভ, এটা নব, যেখানে স্নায়ু উদ্দীপনাটা বেড়ে গিয়ে আবার নতুন একটা ডেনড্রাইটের সঙ্গে যুক্ত করবে। এটা সোয়ান সেল। সোয়ান সেলের কাজ হচ্ছে তোমার মাইলিন শীথ তৈরি করা। মাইলিন শীথ মানে কি, এর বাইরের দিকে যে একটা ইলেকট্রোফোবিক মেটেরিয়াল, লিপিড মেটেরিয়াল থাকে। ইলেকট্রোফোবিক মানে এরা ইলেকট্রিক ইম্পালস করতে পারে না বলে কি হয়, এখান থেকে ডাইরেক্ট নোড অফ রেনভিয়ার আসে, এবার লাফিয়ে নার্ভ ইম্পালসটা প্রবাহিত হয়। তো অনেক ক্ষেত্রে যখন নিউরনে মাইলিন শীথ থাকে তখন তাকে মাইলিনেটেড নিউরন বলা হয়, যদি না থাকে তখন তাকে নন মাইলিনেটেড নিউরন বলা হয়ে থাকে। এরপর হচ্ছে হিউম্যান নিউরাল সিস্টেম। তাহলে মানুষের নিউরাল সিস্টেম সম্পর্কে আইডিয়া করলে দেখো, প্রথমে আমাদের যে নার্ভাস সিস্টেম রয়েছে সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কী কী রয়েছে, ব্রেন রয়েছে এবং স্পাইনাল কর্ড রয়েছে।
মোটর আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম কি একটা মোটর নিউরন, একটা সেন্সরি নিউরন। মোটর নিউরন মানে হচ্ছে যখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে, মোটর মানে হচ্ছে যখন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কোনো একটা উদ্দীপনা পেশি বা গ্রন্থির মধ্যে যাবে, তখন সেটাকে বলা হচ্ছে মোটর নিউরনস। আবার সেন্সরি নিউরন কাকে বলছে, যখন কোনো একটা উদ্দীপনা স্নায়ুর মাধ্যমে পেশিকোষ থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আসবে, তখন সেটাকে বলা হচ্ছে সেন্সরি নিউরনস। এবার মোটর নিউরনকে আবার ভাগ করছে দুটো, একটা সোম্যাটিক নার্ভাস সিস্টেম, একটা অটোনমিক নার্ভাস সিস্টেম। তারা হচ্ছে সোম্যাটিক নার্ভাস সিস্টেম মানে ধরুন আমাদের পেশিকে এভাবে নাড়াচ্ছি, তো পেশিটাকে পেশির মুভমেন্টটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে সোম্যাটিক নার্ভাস সিস্টেম। আর এটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক মানে যে স্নায়ুতন্ত্র, যে কোনো অর্গানের কার্যকর যেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, যেমন হার্টবিট বা হয়তো ফুসফুসের পালপিটেশন, বা তোমার ধরে নাও যে পেরিস্টালসিস, যেগুলো আমরা কিন্তু নিজে থেকে নিয়ন্ত্রণ করতে পারি না, এগুলোকে অটোনমিক নার্ভাস সিস্টেম বলা হয়ে থাকে। এই অটোনমিক নার্ভাস সিস্টেমকে দুটো ভাগে পাবো, একটা সিম্প্যাথেটিক, একটা প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক মানে ধরে না তুমি রেগে যাচ্ছ, রাগ তোমার ধীরে ধীরে বাড়তে আছে, তখন সেটাকে আমরা বলছি সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের জন্য হচ্ছে, এটাকে বলা হয় ফাইট টু ফ্লাইট। আর প্যারাসিম্প্যাথেটিক মানে সঙ্গে সঙ্গে অন্য একটা সিস্টেম যেটা তোমার রাগটা কমাতে সাহায্য করছে, কারণ রাগ যদি বাড়তে থাকে তাহলে একসময় তোমার কি হবে, ব্রেন স্ট্রোক হবে, ব্লাড ভেসেলগুলো বাস্ট করবে। তাই সেটা কন্ট্রোল করার জন্য আবার অন্য একটা নার্ভাস সিস্টেম করে তোমার রাগটাকে ধীরে ধীরে কমাতে থাকছে, অর্থাৎ বডি হোমিওস্ট্যাসিস কন্ডিশনকে মেনটেন করছে। তো প্যারাসিম্প্যাথিক সিস্টেমকে বলা হয় রেস্ট অর ডাইজেস্ট। এরপর চলে এসো, দ্য হিউম্যান নিউরাল সিস্টেম ইজ ডিভাইডেড টু পার্ট, দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যান্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এখন দেখলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে ব্রেন এবং স্পাইনাল কর্ড নিয়ে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেন স্পাইনাল কর্ড নিয়ে। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম মানে যেখানে আমাদের মোটর নিউরন আর সেন্সরি নিউরন থাকলো। দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনক্লুডস ব্রেইন অ্যান্ড দ্য স্পাইনাল কর্ড, তাহলে আমাদের মস্তিষ্ক এবং মস্তিষ্ক থেকে গেছে যে স্নায়ুতন্ত্র, স্নায়ুগুচ্ছ, তাকে বলা হচ্ছে স্পাইনাল কর্ড, অ্যান্ড ইজ দ্য সাইট অফ ইনফরমেশন প্রসেসিং অ্যান্ড কন্ট্রোল। তাহলে ব্রেন এবং স্পাইনাল কর্ড কি করছে, কোন একটা ইনফরমেশন নিচ্ছে, তার প্রসেসিং কি করতে হবে এবং তার এগেনস্ট অ্যাকশনটা কি হবে সেটাকে নিয়ন্ত্রণ করছে। The PNS, peripheral nervous system, comprise all the nerves of the body associated with CNS. The nerves fibers of the PNS are of two types. তাহলে এখানে পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলতে কি বলছে, সমস্ত নিউরন যেগুলো তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে বেরিয়েছে, যেমন এখানে হচ্ছে অ্যাফারেন্ট ফাইবার আর ইফারেন্ট ফাইবার। তুমি ধরো এটা একটা তোমার স্কিন, চামড়া, এই স্কিনে কোনো একটা জায়গায় একটা পিন আলপিন তোমার গেঁথে গেছে, ফুটো হয়ে গেছে। এবার এখান থেকে কি হচ্ছে, নার্ভ ইম্পালস তৈরি হবে এবং সেটা কোথায় যাবে, আমাদের ব্রেনে যাবে এবং আমাদের স্পাইনাল কর্ডে যাবে। ওকে, এরপর সেখানে ইম্পালসটা প্রসেসিং হবে, মানে এই যে কাঁটা বিঁধেছে তার এগেনস্টে তুমি কি করবে, সঙ্গে সঙ্গে পাটা সরিয়ে নিবে, সরিয়ে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে কী করবে, সেখানে কাঁটাটাকে তুলে ফেলবে বা সেখানে মেডিসিন ইউজ করবে। তোমাকে বুঝতে হবে যখন আবার কাঁটা লেগেছে, সেটা কাজটা কী করছে, তোমার এই অ্যাফারেন্ট ডিভিশন, ওটা ইনফরমেশনটা ব্রেন এবং স্পাইনাল কর্ডকে কে দিচ্ছে, অ্যাফারেন্ট ডিভিশন বা সেন্সারি নিউরন, যেটাকে আমি অ্যাফারেন্ট ফাইবার বলছি। অ্যাফারেন্ট ফাইবারটা আসলে সেন্সারি নিউরন, সেন্সারি। এর কাজ হচ্ছে তোমার মাসেল টু সিএনএস, অর্থাৎ আমাদের পেশিকোষ থেকে উদ্দীপনাটা ব্রেন এবং স্পাইনাল কর্ডকে দিবে। এবার ইফারেন্ট, এবার এখানে যে মেসেজটা ইম্পালসের প্রসেসড হলো সেটা মোটর নিউরনের মাধ্যমে কোথায় যাবে, এই স্কেলেটাল মাসেলে যাবে, যেখানে কি হয় তোমার হাতটা সংকুচিত হবে, পিছনে সংকুচিত হওয়ার ফলে সে কাঁটা লাগা পাটা দূরে সরে যাবে, সেটাকে বলা হচ্ছে তোমার সোম্যাটিক ইফারেন্ট ভিশন বলা হয়ে থাকে। ইফারেন্ট তাহলে কি হলো, মোটর, এটা হচ্ছে মেইনলি মোটর নিউরনের দ্বারা হচ্ছে। এটা হচ্ছে কি সিএনএস টু ইফেক্টর মাসেল। The afferent nerves fibers transmit impulse from tissue or organ to the CNS, and the efferent fiber transmit regularity impulse from the CNS to the concerned peripheral tissue or organ. তাহলে afferent বলতে বোঝালো যখন তোমার পেশি থেকে ব্রেনে যাবে এবং স্পাইনাল কর্ডে যাবে, আর যখন স্পাইনাল কর্ড ব্রেন থেকে তোমার পেশিকোষে আসবে তখন সেটা হচ্ছে ইএ মানে efferent fiber বা motor neurons. The PNS, peripheral nervous system, is divided into two kinds, somatic neural system and autonomic neural system.
সোমাটিক বললাম যেগুলোকে নিজে কন্ট্রোল করা যায়। The somatic neural system relays impulse from the CNS to the skeletal muscle, while the autonomic neural system transmit impulse from CNS to the involuntary organs or the smooth muscle of the body. তাহলে সোমাটিক নিউরাল সিস্টেমে কি হলো, যে স্নায়ুদ্দীপনা সেটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে কোথায় স্কেলেটাল মাসলে গেল, অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে আমাদের পেশি কোষগুলোতে গেল, যার ফলে আমাদের উদ্দীপনা দেখা দিল। কিন্তু যখন অটোনমিক নার্ভাস সিস্টেম আসবে তখন সেক্ষেত্রে কি হবে, উদ্দীপনাটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে আমাদের ইনভলিউন্টারি অর্গান, যে সমস্ত অর্গানের মুভমেন্টকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, যেমন হচ্ছে লিভার, যেমন পেরিস্টালসিস, যেমন হচ্ছে তোমার হার্টবিট, যেমন হচ্ছে তোমার এই ফুসফুসের কন্ট্রাকশন এক্সটেনশন, এগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তাহলে এরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, বিশেষ করে পন্স মডুলা অবলঙ্গাটা, এই পোর্শনটা আমাদের কি করে, এই অটোনমিক নার্ভাস সিস্টেমকে নিয়ন্ত্রণ করে। এবার অটোনমিক নার্ভাস সিস্টেম যেটা আমরা কন্ট্রোল করতে পারছি না, ওটা দুরকম ভাগ। একটা হচ্ছে সিম্প্যাথেটিক নিউরাল সিস্টেম, যেটাকে ফাইট অর ফ্লাইট বলা হয়, আর একটা প্যারাসিম্প্যাথেটিক রেস্ট অর ডাইজেস্ট বলা হয়। Visceral nervous system is a part of the peripheral nervous system that comprises the whole complex of nerves, fibers, ganglia, and plexus, by which impulse travel from the central nervous system to the viscera and viscera to the central nervous system. তাহলে ভিসেরাল নার্ভাস সিস্টেম বলতে কি বোঝাচ্ছে, যে সমস্ত রকমের নার্ভকে, স্নায়ুকে বোঝাচ্ছে, তন্তুকে বোঝাচ্ছে, গ্যাংলিয়াকে বোঝাচ্ছে, এবং ফ্লেক্সাস, বাই হুইচ, যার দ্বারা কি, যার নার্ভ ইম্পালস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে সারা শরীরে আছে এবং সারা শরীর থেকে আবার সিএনএসে আসছে। পুরো সিস্টেমটাকে আমরা বলছি ভিসেরাল নার্ভাস সিস্টেম। নেক্সট কোয়েশ্চেনের পেজ হচ্ছে এবার হচ্ছে নিউরন অ্যাজ স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট অফ নিউরাল সিস্টেম। তাহলে নিউরনকে আমরা কি বলছি, স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট, গঠনগত এবং কার্যগত একক কার, স্নায়ুতন্ত্রের। স্নায়ুতন্ত্র জিনিসটা সম্পূর্ণরূপে কার দ্বারা তৈরি, নিউরনের দ্বারা তৈরি। তাহলে এ নিউরন ইজ মাইক্রোস্কোপিক স্ট্রাকচার composed of three major parts, namely cell body, dendrites and axon. তাহলে এটি তোমার নিউরন, এটা একটা মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, যেখানে তোমার থাকছে কি, ডেনড্রাইট থাকলো, তিনটা ডেনড্রাইট থাকলো, একটা সেল বডি এবং একটা থাকলো অ্যাকশন। এই তিনটে অংশ নিয়ে তৈরি থাকছে। The cell body contains cytoplasm with typical cell organelles and certain গ্র্যানুলার বডিজ কল্ড নিজেল গ্র্যানুল। তাহলে এখানে কি থাকছে, এখানে এই যে নিজেল গ্র্যানুল বা প্রোটিন দানাগুলো থাকছে, এবং বলছে কি টিপিক্যাল সেল অর্গান, এখানে কি নো সাইটোপ্লাজম, নো সেন্ট্রোজোম, যেহেতু শ্বসনাকে বিভাজিত হয় না, সেন্ট্রোজোম এখানে থাকে না। তারপর হচ্ছে কি, নিজেল গ্র্যানুল হলো শর্ট ফাইবার্স হুইচ ব্রাঞ্চ repeatedly and project out of the cell body and also contain nasal granules and are called dendrite. তাহলে এই সেল বডি থেকে যে সমস্ত শাখা প্রশাখাগুলো বেরিয়ে গেছে সেগুলোকে আমরা কি বলছি, ডেনড্রাইট বলছি, এবং সেগুলো তো নিজের গ্র্যানুল থাকছে। নিজের গ্র্যানুল এক ধরনের প্রোটিন দানা। These fibers transmit impulse towards the cell body. তাহলে এই ডেনড্রাইট করছে, কোন একটা উদ্দীপনাকে গ্রহণ করার পর সেটাকে সেল বডিতে ট্রান্সফার করছে। দ্য অ্যাকশন ইজ এ লং ফাইবার। তাহলে অ্যাকশনটাকে দেখো, লম্বা একটা তন্তু। দ্য ডিস্টাল এন্ড অফ হুইচ ইজ ব্রাঞ্চ। তাহলে ডিস্টাল দেখো, এই জায়গাটা ব্রাঞ্চ ডিস্টাল এন্ড অফ দ্য অ্যাকশন, মানে অ্যাকশনের দূরবর্তী অংশটা কি হচ্ছে, শাখা প্রশাখা যুক্ত হচ্ছে। ইচ ব্রাঞ্চ টার্মিনেটস অ্যাজ এ বাল্ব লাইক স্ট্রাকচার কল সাইন্যাপটিক নব। তাহলে প্রত্যেকটা যে বাল্ব, এগুলো সাইন্যাপটিক ট্রান্সফার অ্যাকশনের শেষ প্রান্তটা এক ধরনের বাল্ব বা গোলাকার অংশের গঠন, সেগুলো প্রান্ত ব্রুশ বা অ্যাকশন নব বলা হয়ে থাকে। হুইচ পজেস সাইন্যাপটিক ভেসিকল অ্যান্ড কন্টেন দ্য কেমিক্যাল কল নিউরো ট্রান্সমিটার। তাহলে এর মধ্যে কি থাকছে, এর মধ্যে থাকছে সাইন্যাপটিক ভেসিকল মানে এরকম একটা পর্দাঘেরা অংশ, যার মধ্যে কি থাকছে, নিউরো ট্রান্সমিটার থাকছে। নিউরো ট্রান্সমিটার কারা, নাম দেখে বুঝতে পারছো, নিউরন যেগুলো যার মাধ্যমে স্নায়ু উদ্দীপনা পরিবহন হয়ে থাকে, নিউরো ট্রান্সমিটার বলা হয়ে থাকে। ট্রান্সমিটার।
The action transmit nerve impulse away from the cell body to a synapse or to neuromuscular junction. তাহলে কি বলছে, the action transmit nerve impulse away from the cell body. তাহলে ডেনড্রাইট থেকে নার্ভ ইম্পালসটা আসলো, সেল বডিতে ঢুকলো, সেল বডিতে অ্যাকশন রিলেক হয়ে অ্যাকশনের মধ্যে আসলো, এরপরে নেক্সট আবার তোমার অন্য একটা ডেনড্রাইটের মধ্যে চলে যাবে। স্নায়ুদ্দীপনা বেসড অন দ্য নাম্বার অফ অ্যাকশন অ্যান্ড ডেনড্রাইট। তাহলে এই যে অ্যাকশন, ডেনড্রাইট এবং অ্যাকশনের সংখ্যার ভিত্তিতে নিউরনকে আমরা ভাগ করি অনেকগুলো ভাগে, যেমন মাল্টিপোলার নিউরন উইথ ওয়ান অ্যাকশন অ্যান্ড টু অর মোর ডেনড্রাইট। মাল্টিপোলার মানে এখানে দেখো, মাল্টিপোলার এর একটা অ্যাকশন থাকছে কিন্তু অনেকগুলো কি থাকছে, ডেনড্রাইট থাকছে, তখন মাল্টিপোলার বলা হয়ে থাকে। সেটা কোথায় পাওয়া যাচ্ছে আমরা দেখো, মোস্ট কমন উইথ মাল্টিপল অ্যাকশন সোমা মোটর নিউরন, মেজরিটি ফাউন্ড আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তাহলে মাল্টিপোলারটা পাওয়া গেল কোথায়, এটা আমাদের সিএনএস এবং পিএনএস অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রে পাওয়া যাচ্ছে। এরপর হচ্ছে কি বাইপোলার with one action and one dendrite found in the retina of the eye। তাহলে এটা হচ্ছে আমাদের বাইপোলার, যেখানে দেখো এদিকে তোমার কি একটা সেল বডি রয়েছে, সেল বডি থেকে একটা অ্যাকশন এবং একটা ডেনড্রাইট থাকছে, একটা অ্যাকশন থাকবে, ডেনড্রাইট থাকবে। এটা পাওয়া যাচ্ছে কোথায়, আমাদের রড এবং কোন সেলে পাওয়া যায়, রেটিনা অফ দ্য সিস্টেম। এবার হচ্ছে ইউনিপোলার মানে সেল বডি, ইউনিপোলার মানে সেল বডি থাকছে এটা, এবং সেল বডি আর সেল বডি একটাই মাত্র কি থাকছে, উইথ অ্যাকশন অনলি, একটা অ্যাকশন রয়েছে, এর কোনো ডেনড্রাইট থাকে না। এটা কোথায় ফাউন্ড অনলি ইন এমব্রায়োনিক স্টেজ। তাহলে মাল্টিপোলারটা কোথায়, আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ডে থাকলো, বাইপোলারটা থাকলো আমাদের কোথায়, আমাদের রেটিনা অফ দ্য আই, আর ইউনিপোলার থাকলো কোথায়, আমাদের এমব্রায়োনিক স্টেজ, যখন আমাদের ডেভেলপ হচ্ছে। তারপর চলে আসো আবার দেয়ার আর টু টাইপ অফ অ্যাকশনস, নর্মালি মাইলিনেটেড এবং নন মাইলিনেটেড। মানে এই যে আমরা দেখছো এর বাইরে দিয়ে কি রয়েছে, এই যে মাইলিন সিড, মাইলিন হবে মানে এই যে তোমার হচ্ছে কি সোয়ান সেল থেকে মাইলিন সিড তৈরি হয়, এবং মাইলিন সিডের মধ্যে কি থাকে, স্ফিঙ্গোমাইলিন বলে, স্ফিঙ্গোমাইলিন বলে এক ধরনের লিপিড থাকে, যেটা হোয়াইট ইন কালার হয়, হোয়াইট ইন কালার। ওই জন্য কি হবে, যখন তুমি ব্রেন দেখবে বাইরের দিকে গ্রে কালার হয়, ধূসর কালার হয়, কিন্তু ভিতর দিকটা হোয়াইট কালার হয়। ভিতর দিকে হোয়াইট হওয়ার কারণ হচ্ছে যে ভিতরের দিকে কি থাকে, ডেনড্রাইট থাকে, আর বাইরের দিকে অ্যাকশন থাকে, আর বাইরের দিকে তোমার ডেনড্রাইট থাকে। এই যেহেতু স্ফিঙ্গোমাইলিন থাকার জন্য এটা হোয়াইট ইন কালার হয়ে থাকে। এবার যেখানে এই মাইলিন সিড থাকবে সেটাকে বলা হয় মাইলিনেটেড নার্ভ ফাইবার, আর যেখানে থাকবে না সেটাকে নন মাইলিনেটেড বলা হয়। মাইলিন সিড করতে তৈরি হচ্ছে সোয়ান সেল থেকে তৈরি হবে, এবং এটা নার্ভ ইম্পালসকে খুব দ্রুত পরিবহনে সাহায্য করবে, যেহেতু এটা ইলেকট্রোফোবিক, ইলেকট্রন পরিবহন করতে পারে না। দ্য গ্যাপস বিটুইন টু অ্যাডজাসেন্ট মাইলিন সিডস আর কল্ড নোডস অফ রানভিয়ার। তাহলে দুটো মাইলিন সিডের মধ্যবর্তী যে অংশ রয়েছে, এই অংশটাকে বলা হচ্ছে কি আমাদের নোড অফ রানভিয়ার বলা হয়। মাইলিনেটেড নার্ভ ফাইবার আর ফাউন্ড ইন স্পাইনাল অ্যান্ড ক্রেনিয়াল নার্ভস। তাহলে মাইলিনেটেড যেখানে স্ফিঙ্গোমাইলিন থাকবে সে ধরনের স্নায়ুতন্ত্রগুলো কোথায় পাওয়া যাচ্ছে আমাদের, সেটা পাওয়া যাচ্ছে আমাদের উল্লেখের কোথায়, একটা হচ্ছে স্পাইনাল কর্ডে এবং ক্রেনিয়াল নার্ভ, অর্থাৎ আমাদের ব্রেন থেকে যে সমস্ত নার্ভ বেরিয়েছে সেগুলো ক্রেনিয়াল নার্ভ বলে। আমাদের 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ রয়েছে, আর স্পাইনাল নার্ভ কত 31 জোড়া রয়েছে, যেটা আমাদের মানে স্নায়ুগুচ্ছ থেকে বেরোচ্ছে। Swan cell that does not show the form a myelin sheath around the action and is commonly found in autonomous and somatic neural system। তাহলে কি একটা হচ্ছে তো আমার মাইলিনেটেড বলে, সেখানে সোয়ান সেল মাইলিন সিড তৈরি করলো, কিছু ক্ষেত্রে যেখানে সোয়ান সেল মাইলিন সিড তৈরি করবে না। এটা কোথায় পাওয়া যাচ্ছে, এটা অটোনমাস নার্ভাস সিস্টেম এবং সোমাটিক নিউরাল সিস্টেমের মধ্যে পাওয়া যাচ্ছে। এবার আমাদের কিভাবে নিউরনের স্নায়ু উদ্দীপনা পরিবহন হচ্ছে এটা আমাদের জানতে হবে। তো এবার দেখি আমরা প্রথমে এই ছবিটা একটু বুঝে নাও। এটা হচ্ছে রেস্টিং পোটেনশিয়াল, রেস্টিং অ্যাকশন, অর্থাৎ যখন আমাদের অ্যাকশন যে রয়েছে সেই অ্যাকশনটা যখন তোমার রেস্ট কোনো উদ্দীপনা পরিবহন করে রেস্ট অবস্থা থাকবে তখন সেটা বলা রেস্টিং পোটেনশিয়াল। তো রেস্টিং পোটেনশিয়াল যখন থাকবে তো বাইরের দিকে এটা হচ্ছে এক্সোপ্লাজম মানে হচ্ছে এক্সোলেমা অ্যাকশনের যে পর্দা সেই পর্দাটাকে বলা হচ্ছে কোষ পর্দা বলা হয়, সেটাকে বলা হচ্ছে এক্সোলেমা। তো
তো 100 লেম্বার দেখো ভিতরের দিকে পটাশিয়াম নেগেটিভলি চার্জ থাকছে, বাইরের দিকে পজিটিভলি চার্জ থাকছে। বাইরের দিকে তোমার সোডিয়ামের কনসেন্ট্রেশন বেশি থাকবে, ভিতরের দিকে পটাশিয়ামের কনসেন্ট্রেশন বেশি থাকবে। প্রথমে এই জিনিসটা বুঝে নাও, যখন আমাদের রেস্টিং অ্যাকশন পোটেনশিয়াল হবে তখন কি হচ্ছে, রেস্টিং মানে নর্মাল অবস্থায় আছে, কোনো উদ্দীপনা পরিবহন করে না, সেই সময় তোমার 100 লেম্মা বা অ্যাকশনের যে সমস্ত পর্দা, সেই 100 লেম্মার সঙ্গে ভিতরের দিকে তোমার নেগেটিভলি চার্জ থাকবে এবং পটাশিয়ামের কনসেন্ট্রেশন বেশি থাকবে। ওকে, কিন্তু যখন আমার নেগেটিভ চার্জ হওয়ার কারণ হচ্ছে তোমার কিসের জন্য, এখানে বিভিন্ন ইলেকট্রোনেগেটিভ প্রোটিনস পাওয়া যায় জন্য। আবার হচ্ছে কি বাইরের দিকে পজিটিভ চার্জ থাকবে এবং সোডিয়ামের কনসেন্ট্রেশনও বেশি থাকবে। এবার ধরো না কোনো একটা স্নায়ু উদ্দীপনা এসে লাগলো, এখানে কোনো একটা স্নায়ু উদ্দীপনা এসে তোমার এই 100 লেম্মার উপরে ইফেক্ট করলো, তখন দেখা যাবে যে প্রথমে কি হবে, প্রথমে সোডিয়াম চ্যানেলগুলো ওপেন হয়ে যাবে। প্রথমে এখানে কি হওয়ার সঙ্গে সঙ্গে ডিপোলারাইজেশন কন্ডিশন তৈরি হবে। যখনই একটা স্টিমুলাস আসলো সঙ্গে সঙ্গে ডিপোলারাইজেশন মানে যখন তোমার সোডিয়াম চ্যানেলগুলো ওপেন হয়ে যাবে। সোডিয়াম চ্যানেলগুলো ওপেন হওয়ার ফলে কি হবে, বাইরে থেকে সোডিয়াম তোমার ভিতরের দিকে প্রবেশ করতে শুরু করবে। যখন যখন স্টিমুলাস আসলো তার রেস্টিং পোটেনশিয়াল, রেস্টিং অ্যাকশন থেকে এবার ডিপোলারাইজ মানে যখন সোডিয়াম পাম্পগুলো খুলে যাওয়ার ফলে বাইরে থেকে পজিটিভলি চার্জ সোডিয়াম প্লাজমা লেম্মার ভিতরে অর্থাৎ অ্যাকশনের ভিতরের দিকে প্রবেশ করতে শুরু করলো। তাহলে এখানে কি হচ্ছে, যখন ডিপোলারাইজেশন ঘটছে তখন কি হচ্ছে, আমাদের ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো খুলে যাচ্ছে। ভোল্টেজ এগুলো তিনটে চ্যানেল, একটা সোডিয়াম চ্যানেল, পটাশিয়াম চ্যানেল এবং একটা হচ্ছে Na+K+ ATPase। তাহলে এখানে তিনটে চ্যানেল রয়েছে, একটা হচ্ছে সোডিয়াম চ্যানেল, একটা হচ্ছে পটাশিয়াম চ্যানেল, একটা হচ্ছে Na+K+ ATPase। তার প্রথমে যখন আমাদের রেস্টিং অবস্থা ছিল তখন সব এই চ্যানেলগুলো বন্ধ ছিল, কিন্তু যখনই আমার কোনো একটা স্টিমুলাস উদ্দীপক আসলো সঙ্গে সঙ্গে সোডিয়াম চ্যানেলটা খুলে গেল। এটাকে বলা হচ্ছে ডিপোলারাইজড কন্ডিশন। এরপরে কি হচ্ছে, যখন সোডিয়াম অনেক ভিতরের দিকে ঢুকে গেল তার কি হচ্ছে, ভিতরের দিকে নেগেটিভ চার্জটা কমে গেল আর বাইরের দিকে নেগেটিভ চার্জটা বাড়তে থাকলো। তাহলে কি হবে, এবার তোমার এই নেগেটিভ চার্জ কমে যাওয়ার ফলে তোমার কি হচ্ছে, রিপোলারাইজেশন কন্ডিশন। এই যে ডিপোলারাইজ হলো, যখন সোডিয়াম ভিতরে ঢুকলো কিন্তু পটাশিয়াম বাইরে থাকলো, বলকি ভিতরের দিকে তোমার নেগেটিভলি চার্জটা কমে গেল, তখন সঙ্গে সঙ্গে কি হবে, পটাশিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যাবে। মানে 3 নম্বর, এটা হচ্ছে পটাশিয়াম চ্যানেল ওপেন হচ্ছে, এখানে হচ্ছে কি সোডিয়াম ওপেন হলো, এটাকে বলা হয় ডিপোলারাইজ, এটা হচ্ছে রিপোলারাইজ। এরপর যখন পটাশিয়াম বাইরে বেরোতে শুরু করলো, আবার সোডিয়াম ভিতরে ছিল, তাহলে কি হলো, যেখানে ধীরে ধীরে এক সময় চার্জটা সেম অবস্থায় চলে আসবে, কিন্তু যেহেতু সোডিয়ামের অবস্থান বাইরের দিকে বেশি ভিতরে কম থাকবে, তাই তার আবার ঠিক নিজের জায়গায় ফিরে যাওয়ার জন্য তোমার Na+K+ ATPase এই চ্যানেলটা তোমার ওপেন হবে। এই যেখানে রিপোলারাইজেশন মানে একটা হচ্ছে রেস্টিং পোটেনশিয়াল যখন ছিল তখন সব অফ ছিল, যখন ডিপোলারাইজেশন সোডিয়াম চ্যানেল খুললো, যখন রিপোলারাইজেশন হচ্ছে তখন আবার কি পটাশিয়াম চ্যানেল খুললো। এবার আবার ইস্টাবলিশ হওয়ার জন্য কি হবে, Na+K+ ATPaseটা খুলবে এবং জোর করে বাইরের সোডিয়ামকে বাইরে ফেলবে, ভিতরে পটাশিয়ামকে ভিতরে নিয়ে চলে আসবে, বলে দিকে আবার সাম্য অবস্থা ফিরে আসবে। আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা থিওরিটা দেখি। বলছে নিউরনস আর এক্সাইটেবল সেল বিকজ দেয়ার মেমব্রেনস আর ইন পোলারাইজড স্টেট। তাহলে আমাদের নিউরন যে রয়েছে, আমাদের অ্যাকশন রয়েছে সেটা হচ্ছে কি এক ধরনের মানে এক্সাইটেবল সেল। এক্সাইটেবল মানে যেটা উদ্দীপনায় সাড়া দেয়, উত্তেজিত হয়। বিকজ কারণ দেয়ার মেমব্রেন, তাদের যে মেমব্রেন রয়েছে, মেমব্রেন বলতে এই যেটা মেমব্রেন, যেটাকে আমরা 100 লেম্মা বলছি, 100 লেম্মা। আর পোলারাইজড মানে হচ্ছে যখন এখানে পোলারাইজড মানে যখন তোমার ওর পোলের মধ্যে অ্যাকশন পোটেনশিয়াল চেঞ্জ হবে, অর্থাৎ আয়নের ঘনত্বের পরিবর্তন ঘটবে। ডু ইউ নো, তুমি কি জানো, হোয়াই দ্য মেমব্রেন অফ নিউরনস আর পোলারাইজড, কেন নিউরনের মেমব্রেনটা কি পোলারাইজড হয়? ডিফারেন্ট টাইপস অফ আয়ন্স চ্যানেলস আর প্রেজেন্ট অন দ্য নিউরাল মেমব্রেন। তাহলে এই যে নিউরাল মেমব্রেন, সেখানে ডিফারেন্ট টাইপ অফ আয়ন্স কি, একটা সোডিয়াম চ্যানেল রয়েছে, পটাশিয়াম চ্যানেল, একটা Na+K+ ট্রান্সপোর্টার রয়েছে।
These ion channels are selectively permeable to different ion. যেমন সোডিয়াম চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র সোডিয়ামই যাবে, পটাশিয়াম চ্যানেলের মাধ্যমে শুধু পটাশিয়ামই যাবে, Na+K+ ATPase এর মাধ্যমে শুধুমাত্র Na+K+ই যাবে, অর্থাৎ selectively permeable. When a neuron is not conducting an impulse that is resting, the axonal membrane is comparatively more permeable to potassium ion and nearly impermeable to sodium ion. ভালো বোঝার চেষ্টা করো, যখন আমাদের এই যে রেস্টিং, এটা বলে রেস্টিং অবস্থা, কোনো একটা নার্ভ বা অ্যাকশন যখন আমাদের কি রেস্টিং অবস্থায় থাকছে, অর্থাৎ যখন সেখানে কোনো রকমের পোলারাইজ কন্ডিশন তৈরি হয় না, তখন এটা আমাদের কি হচ্ছে, এই পটাশিয়াম আয়নের প্রতি পারমিয়েবল হচ্ছে, ভেদ্য বেশি হচ্ছে, কার তুলনায়, সোডিয়ামের তুলনায়। তাহলে যখন আমাদের রেস্টিং অবস্থায় থাকছে, পটাশিয়াম আয়নের জন্য পটাশিয়াম এর ভেদ্যতা বেশি থাকছে, কিন্তু সোডিয়ামের ভেদ্যতা তোমার থাকছে না বললেই চলে। Similarly, the membrane is impermeable to negatively charged proteins present in the exoplasm. Exoplasm বলতে এই যে অ্যাকশনের ভিতরে যে সাইটোপ্লাজম থাকছে তা এক্সোপ্লাজম বলা হয়। তাহলে বলছে এর ভিতরে যে নেগেটিভলি চার্জ প্রোটিনগুলো থাকে, সেই প্রোটিনগুলো কিন্তু পোলারাইজ না, অর্থাৎ প্রোটিনগুলো ট্রান্সপোর্ট হবে না। শুধুমাত্র যখন রেস্টিং অবস্থা হবে, শুধুমাত্র পটাশিয়ামগুলো তোমার ভিতর থেকে বাইরের দিকে যাবে, কিন্তু সোডিয়ামগুলো আসতে পারবে না। Consequently, পরপর the exoplasm inside the axon contain high concentration of potassium and negatively charged protein, low concentration of sodium. তো এখানে কি বলছি, যখন আমাদের রেস্টিং অবস্থায় রয়েছে, তখন আমরা দেখতে পাই যে এক্সোপ্লাজম, যেটা আমরা সাইটোপ্লাজম, এটা লো মলিকুলার ওয়েট সাইটোপ্লাজম, এখানে কি রয়েছে যে প্রোটিন রয়েছে, প্রোটিনগুলো বাইরে বেরোতে পারবে না, এবং বলছে এর বাইরের দিকে থাকবে, বাইরের দিকে পজিটিভলি চার্জ সোডিয়াম বেশি থাকবে, ভিতরের দিকে নেগেটিভলি চার্জ প্রোটিন এবং পজিটিভলি চার্জ পটাশিয়াম এর কনসেন্ট্রেশন বেশি থাকবে। In contrast, the fluid outside the action contain low concentration of potassium and high concentration of sodium and thus form concentration gradient. তাহলে কি হচ্ছে, বাইরের দিকে সোডিয়াম বেশি থাকবে, পটাশিয়াম কম থাকবে, ভিতরের দিকে পটাশিয়াম বেশি থাকবে, সোডিয়াম কম, তারপরে এখানে কি পটাশিয়াম, এখানে আয়ন গ্রেডিয়েন্ট তৈরি হলো, আয়নের গ্রেডিয়েন্ট মানে পার্থক্য তৈরি হলো। These ionic gradient across the resting membrane are maintained by the active transport of ions by the sodium-potassium pump, which transport 3 sodium outward and 2 potassium into the cell. তো এবার বাইরের দিকে সোডিয়াম আর ভিতরের দিকে পটাশিয়াম, এই যে কনসেন্ট্রেশনটা, যেটা আমাদের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি করছে, সেটাকে মেনটেন করছে কে, আমাদের Na+K+ পাম্প। যে এই পাম্প, এই পাম্পটার কথা বলা হচ্ছে, এই গ্রিন কালারের যে পাম্পটা। কারণ এরা কি করছে, যাতে কোনো সময় তোমার নর্মালি কি হচ্ছে, অ্যাকশনের যে কোষ পর্দা, সেই কোষ পর্দার বাইরের দিকে সোডিয়ামের কনসেন্ট বেশি থাকছে, ভিতরের দিকে তোমার থাকছে কি পটাশিয়াম থাকছে, প্লাস তোমার প্রোটিন, নেগেটিভ চার্জ প্রোটিন থাকছে। এবার এই সোডিয়াম বা পটাশিয়ামের কনসেন্ট্রেশন যাতে বিঘ্ন না ঘটে, সেটাকে নিয়ন্ত্রণ করছে কি সোডিয়াম পটাশিয়াম ATPase। ATPase বলতে এখানে এটা এটিপি শক্তি খরচ করার ফলে বাইরের সোডিয়ামকে বাইরে রাখবে, ভিতরে পটাশিয়াম ভিতরে রাখবে। এবং একটা সোডিয়ামের যা তিনটে সোডিয়ামের যা চার্জ, দুটো পটাশিয়ামের চার্জটা সেম, ওই জন্য বলছে তিনটে, এর কিভাবে নিয়ন্ত্রণ করছে, তিনটে সোডিয়ামকে বাইরে পাঠাচ্ছে আর দুটো পটাশিয়ামকে ভিতরের দিকে পাঠিয়ে দিচ্ছে। অ্যাজ এ রেজাল্ট, তার ফলস্বরূপ দ্য আউটার সারফেস অফ দ্য axonal membrane possesses a positively charged while its inner surface become negatively charged and therefore is polarized. তারপর কি হচ্ছে, এই ট্রান্সপোর্টের মাধ্যমে বাইরের দিকে সোডিয়াম বেশি থাকছে বলে এখানে পজিটিভলি চার্জ, ভিতরে যেহেতু প্রোটিন পটাশিয়াম এবং নেগেটিভলি চার্জ প্রোটিন থাকছে, তো এর মধ্যে কি হচ্ছে, তোমার পোলারাইজ হচ্ছে। এই জন্য the electrical potential difference across the resting membrane is called, তাহলে এই যে আমাদের ইলেকট্রিক্যাল ডিফারেন্স রয়েছে, অর্থাৎ ভিতরের দিকে পটাশিয়াম বেশি, বাইরের দিকে সোডিয়াম বেশি, তো এই পার্থক্যটাকে আমরা বলছি মানে আয়ন গ্রেডিয়েন্ট। এবং আয়ন গ্রেডিয়েন্টের মাধ্যমে যে পোটেনশিয়াল বা পার্থক্য তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে রেস্টিং পোটেনশিয়াল।
এরপর দেখো বলবো আমরা একটা জিনিসটা বলছি, ইউ মাইট বি কিউরিয়াস টু নো অ্যাবাউট দ্য মেকানিজম অফ জেনারেশন অফ নার্ভ ইম্পালস অ্যান্ড ইটস কন্ডাকশন অ্যালং অ্যাকশন। তুমি যেন উদ্বিগ্ন হবে যে কিভাবে তোমার স্নায়ু স্পন্দনটা স্নায়ুর মাধ্যমে পরিবাহিত হচ্ছে। যখন একটা উদ্দীপক stimulus is applied at a site on the polarized membrane, the membranes at the site become freely permeable to sodium. বলছে when stimulus is applied at a site, যখন একটা সাইট, ধরেন এইটুকু সাইট, এই সাইটের মধ্যে কোন একটা স্টিমুলাসকে অ্যাপ্লাই করলাম, তখন কি হচ্ছে, অ্যাপ্লাই করা হলো on the polarized membrane, the membrane at the site A become freely permeable to sodium. তাহলে এটাকে ধরে না A সাইড, ভিতরটাকে A সাইড ধরো, আর বাইরেটাকে আমরা B সাইড ধরছি। তাহলে এখানে কি, যখন একটা স্টিমুলাস আসলো তখন এই যে A সাইড অর্থাৎ ভিতরের দিকে সোডিয়ামটা ফ্রিলি মুভ করতে। নর্মাল রেস্টিং অবস্থায় কি ছিল, পটাশিয়ামের জন্য ভেদ্য ছিল এই মেমব্রেন, কিন্তু সোডিয়ামের জন্য অভেদ্য ছিল। কিন্তু যখন আমাদের পোলারাইজড হচ্ছে, তখন হচ্ছে স্টিমুলাস যখন আসছে, তখন কি হচ্ছে, এ সাইড থেকে বি সাইড থেকে এ সাইডের দিকে তোমার সোডিয়াম প্রবেশ শুরু হচ্ছে, সোডিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যাচ্ছে। দিস লিডস টু এ র্যাপিড ইনফ্লাক্স অফ সোডিয়াম ফলোড বাই দ্য রিভার্সাল অফ দ্য পোলারিটি অ্যাট দ্য সাইট, দ্যাট ইজ দ্য আউটার সারফেস অফ দ্য মেমব্রেন বিকাম negatively charged and the inner side become positively charged. তার ফলে কি হচ্ছে বলো, যে যখন তোমার এই সোডিয়ামগুলো ভিতরে বি সাইড থেকে এ সাইডে চলে আসলো, তাহলে এ সাইডের মধ্যে কি পজিটিভ চার্জের পরিমাণটা বেড়ে গেল, কিন্তু বি সাইডে কি হচ্ছে, পজিটিভলি চার্জের পরিমাণটা কমে গেল, মানে আলটিমেট নেগেটিভলি দিকে যাচ্ছে ওটা। দ্য পোলারিটি অফ দ্য মেমব্রেন অ্যাট দ্য এ সাইড থাস রিভার্সড অ্যান্ড হেন্স ডিপোলারাইজড। তখন কি হচ্ছে, যে এ সাইডের যে ডিপোলারাইজেশন তৈরি হয়েছিল, সেটা আবার কি হচ্ছে, the polarity of the membrane at the A side, A side যে পোলারিটি মানে সোডিয়াম যখন ভিতরে ঢুকছে অর্থাৎ A সাইডে ঢুকছে, তখন এখানে একটা পোলারাইজেশন কন্ডিশন তৈরি হলো। দেখো এর পোলারাইজড কন্ডিশন, যখন সোডিয়াম ভিতরের দিকে ঢুকছে তখন পোলারাইজড কন্ডিশন তৈরি হলো। The electrical potential difference across the plasma membrane at the site A is called action potential, which is in fact termed as a nerve impulses. তাহলে এই যে চার্জের যে পার্থক্য তৈরি হলো, সেই পার্থক্যটা কি হচ্ছে, পার্থক্যটাকে বলা হচ্ছে আমাদের অ্যাকশন পোটেনশিয়াল। এই যে অ্যাকশন পোটেনশিয়ালটা হচ্ছে আমাদের নার্ভ ইম্পালস। অ্যাট সাইডস ইমিডিয়েটলি অ্যাহেড দ্য অ্যাকশন side B, membrane has positively charged on the outer surface and the negative charge on its inner surface. As a result, a current flow on the inner surface from A to side B on the outer surface currently flows from the side B to A to complete the circuit of the current flow. Hence, the polarity at the site is reversed and an action potential is generated at side B. তাহলে আমরা কি বললাম, যখন রেস্টিং অবস্থায় ছিল তখন আমাদের যে 100 লেম্মা পর্দাটা ছিল, সেটা সোডিয়ামের জন্য ইমপারমিয়েবল ছিল, অভেদ্য ছিল, কিন্তু পটাশিয়ামের জন্য ছিল ভেদ্য ছিল, বলে পটাশিয়াম মুভ করতে পারতো। যখন একটা স্টিমুলাস এসে লাগলো, উদ্দীপক এসে লাগলো, সঙ্গে সঙ্গে সোডিয়াম চ্যানেলটা ওপেন হয়ে গেল। সোডিয়াম চ্যানেল যে পজিটিভলি চার্জ আয়ন এই নার্ভের মধ্যে, নার্ভের সাইটোপ্লাজম এক্সোপ্লাজম যেটাকে বলা হচ্ছে, তার মধ্যে প্রবেশ করতে শুরু করলো, যার ফলে ভিতরের দিকে পজিটিভলি চার্জের পরিমাণটা বেড়ে গেল এবং বাইরের দিকে নেগেটিভলি চার্জের পরিমাণটা বেড়ে যাচ্ছে, কারণ পটাশিয়ামের জন্য তো ভেদ্য ছিল এটা, তো বাইরে পটাশিয়াম হচ্ছে, সোডিয়াম হচ্ছে, তার ভিতরের দিকে পজিটিভলি চার্জের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তারপর এটা কি, এই অবস্থাটা বলে পোলারাইজড অবস্থা বলা হয়ে থাকে। এবার সোডিয়াম যেহেতু বাইরে থাকার কথা, সে যখন ভিতরে প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে কি হলো, তার মধ্যে একটা মানে যেটাকে বলছি আমরা যে ইলেকট্রিক গ্রেডিয়েন্ট বা একটা মানে পোলারাইজড কন্ডিশন তৈরি হলো, যেটাকে আবার নর্মালে ফিরিয়ে আনার জন্য, অর্থাৎ এটাকে ডিপোলারাইজ অবস্থা বলা হচ্ছে। ডিপোলারাইজকে আবার রিপোলারাইজ করার জন্য কি হচ্ছে, তোমার পটাশিয়াম চ্যানেলটা খুলে যাওয়ার ফলে পটাশিয়ামগুলো তখন বাইরে বেরোতে শুরু করলো। হলো তাহলে কটা, 3টে সোডিয়াম যদি ভিতরে ঢুকে, 2টো পটাশিয়াম, 3টে সোডিয়াম যদি ভিতরে ঢুকে, 3টে সোডিয়াম ভিতরে ঢুকে 2টো পটাশিয়াম তোমার বাইরে যাবে। হলো
এভাবে তোমার নার্ভ ইম্পালসটা তৈরি হলো এই ভিতরে এবং বাইরে যাওয়ার ফলে নার্ভ ইম্পালস, অ্যাকশন পোটেনশিয়াল বলা হচ্ছে, ওটাকে আমরা বলছি নার্ভ ইম্পালস। Thus the impulse generated at the site A arrives at site B. তাহলে সাইড এ এবং বি থেকে ইম্পালস, নার্ভ ইম্পালস তৈরি হলো। The sequence is repeated along the length of the action and consequently the impulse is conducted. তাহলে এই যে অ্যাকশনের যে লেন্থ ওয়াইজ কি হবে, এই ইম্পালসটা তোমার তৈরি হবে এবং সেটা মুভ করতে থাকবে। The range in the stimulus induced permeability of sodium is extremely short-lived. The range, তাহলে এই যে সোডিয়ামটা ভিতরের দিকে ঢুকতে শুরু করেছিল, এটা কিন্তু খুব বেশিক্ষণ কিন্তু ভিতরে থাকতে ওরা পারবে না, খুব শর্ট লিভড হবে। It is quickly followed by a rise in permeability to potassium. Within a fraction of a second, potassium diffuses outside the membrane and restores the resting potential of the membrane at the site of excitation, and the fiber become once more responsive to pulsion. এবার হচ্ছে কি, যখন সোডিয়াম ভিতরের দিকে ঢুকতে থাকলো, সঙ্গে সঙ্গে কি হলো, পটাশিয়ামটা আবার বাইরের দিকে বেরোতে শুরু করলো এবং বাইরে শুরু করার ফলে আবার ওরা কি হলো, রেস্টিং অবস্থায় চলে আসলো। মানে আমার মেন হচ্ছে যে বাইরে থাকবে সোডিয়াম এবং পজিটিভলি চার্জ, ভিতরে থাকবে পটাশিয়াম নেগেটিভলি চার্জ। যখন স্টিমুলাস আসছে তখন সোডিয়ামটা ভিতরের দিকে প্রবেশ করছে বলে বাইরে সোডিয়ামের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, ভিতরে তোমার সোডিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে বলে আমাদের কি হচ্ছে, একটা অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হচ্ছে। ওকে, অ্যাকশন পোটেনশিয়ালকে আমরা নার্ভ ইম্পালস বলছি। তো তিনটে সোডিয়াম যখন ভিতরের দিকে ঢুকছে, সঙ্গে সঙ্গে আবার কি হচ্ছে, পটাশিয়াম চ্যানেলটা খুলে গিয়ে দুটো পটাশিয়ামকে বাইরের দিকে যাচ্ছে। এভাবে কি হচ্ছে, তোমার ইম্পালসটা, এটাকে বলছে আমরা নার্ভ ইম্পালস। এই ইম্পালসটা তোমার পরপর হতে থাকছে, এটা অ্যাকশনের মানে লেন্থ ওয়াইজ এই কন্ডাকশনটা চলতে থাকছে যতক্ষণ না সেটা সিএনএসে পৌঁছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পৌঁছে যায়। কিন্তু নর্মালি সোডিয়াম তো বাইরে থাকার কথা, পটাশিয়াম ভিতরে থাকার কথা। এই কাজটাকে আবার নর্মাল অবস্থায় ফিরে আনছে কে, আমাদের সোডিয়াম পটাশিয়াম প্রোটন পাম্প, যেটা কি করছে, বাইরের সোডিয়ামকে বাইরে নিয়ে যাচ্ছে আর ভিতরে সোডিয়ামকে ভিতরে নিয়ে যাচ্ছে। এটা কার দ্বারা করছে, ও সেটা এটিপি খরচ করার মাধ্যমে করছে, যার ফলে আমাদের আবার রেস্টিং পোটেনশিয়াল চলে আসছে কিছুক্ষণ পরে। এবার দেখো আমাদের ট্রান্সমিশন অফ ইম্পালস, অর্থাৎ বলছে যে একটা ধরনের অ্যাকশন ডেনড্রাইট থেকে নার্ভ ইম্পালস স্নায়ুদ্দীপনা গ্রহণ করেছে, অ্যাকশন দিয়ে বয়ে গেছে। এবার অ্যাকশন নব বা প্রান্তপুরুষ থেকে পরবর্তী ডেনড্রাইটে তোমার ইম্পালসটা ছড়িয়ে যাবে। কিভাবে যাবে দেখো, মানে এটা হচ্ছে আমাদের একটা অ্যাকশন। ওকে, এটা অ্যাকশন টার্মিনাল, অ্যাকশনের প্রান্তপুরুষটা, আর এটা হচ্ছে ডেনড্রাইট। একটা অ্যাকশন থেকে আরেকটা ডেনড্রাইটের মধ্যে কিভাবে তোমার নার্ভ ইম্পালসটা যাবে সেটা এখানে দেখানো হয়েছে। আগে প্রথমে ছবিটা দেখানো, ছবিতে কি বলছে দেখো, প্রথমে যখন অ্যাকশন পোটেনশিয়াল, অর্থাৎ যখন আমার নিউরো ট্রান্সমিটারগুলো তোমার প্রান্তপুরুষ অর্থাৎ এতে চলে আসলো, অর্থাৎ অ্যাকশনের শেষ প্রান্তে আসলো, তখন এখানে আমাদের ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেলটা ওপেন হচ্ছে, ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হচ্ছে। এবার ক্যালসিয়াম চ্যানেল কি করছে, যে ভেসিকেলগুলোর মধ্যে, এগুলো হচ্ছে ভেসিকেল, যেখানে সিনাপটিক ভেসিকেল বলা হয়, যেগুলোর মধ্যে নিউরো ট্রান্সমিটার রয়েছে। নিউরো ট্রান্সমিটার কাজ কি, এরা যে স্নায়ুদ্দীপনা যেটা আগে পড়লাম আমরা, সোডিয়াম পটাশিয়ামের যে আদান প্রদান, সেটা কি হচ্ছে, এবার একটা নিউরন থেকে বা অ্যাকশন থেকে পরবর্তী ডেনড্রাইটের মধ্যে যাবে। কি হয়ে যাচ্ছে দেখো, এবার এই ক্যালসিয়াম আয়নগুলো কি করছে, এই সমস্ত নার্ভ বা সিনাপটিক ভেসিকেলগুলোকে তোমার নিয়ে গিয়ে কোথায়, ডকিং প্রোটিন যেখানে তোমার অ্যাকশন নাম্বার যে প্রোটিনের সঙ্গে যুক্ত করার ফলে এটা কি করছে, নিউরো ট্রান্সমিটারগুলো এখানে রিলিজ হয়ে যাচ্ছে। এবার এখানে কি রয়েছে, এখানে রয়েছে তোমার এই যে এই ফাঁকা স্থানের মধ্যে তোমার রয়েছে, সেটা বলছি আমরা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সিএসএফ রয়েছে। হলো, এবার এই যে নিউরো ট্রান্সমিটার যখন এখানে ওপেন হয়ে গেল, অর্থাৎ খুলে গেল বা ভেসিকেল থেকে বেরিয়ে গেল, তখন সেখানে পরবর্তী ডেনড্রাইটে কি কিছু রিসেপ্টর রয়েছে। এই রিসেপ্টরগুলো তখন কি করবে, এই নিউরো ট্রান্সমিটারগুলোকে অ্যাকসেপ্ট করবে, অর্থাৎ বাইন্ড করে নেবে। তাহলে প্রথমে কি হয়ে থাকে, অ্যাকশন পোটেনশিয়াল অ্যারাইভস অ্যাকশন। তাহলে অ্যাকশন পোটেনশিয়াল মানে কি, নার্ভ ইম্পালস স্নায়ুদ্দীপনা কোথায় আসলো, একটা অ্যাকশনের শেষ প্রান্তে আসলো। ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল ওপেন, তারপর কি হলো, ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হলো। ক্যালসিয়াম এন্টার্স দ্য সেল, ক্যালসিয়াম শরীরের ভিতর স্নায়ুর ভিতর প্রবেশ করলো। ক্যালসিয়াম সিগন্যাল টু ভেসিকেল, এবার ক্যালসিয়াম এই ভেসিকেলগুলোকে সিগন্যাল দিবে, এবার চলো তোমাকে আমি অ্যাটাচ করাই কোনো কিছুর সঙ্গে, তার সঙ্গে ডকিং প্রোটিনের সঙ্গে। ভেসিকেল মুভ টু দ্য মেমব্রেন, ভেসিকেল মেমব্রেনের দিকে মুভ করলো।
ডক্ট ভেসিকেল রিলিজ নিউরোট্রান্সমিটার এক্সাইটেড। ডক্ট ভেসিকেল মানে যে রিসিভার প্রোটিন যে রয়েছে সেই প্রোটিনের মধ্যে খারাপ সাইনাপটিক ভেসেলগুলো যুক্ত হওয়ার পর সেখানে কি হলো, নিউরোট্রান্সমিটার ডিফিউজ অ্যাক্রস দ্য সাইনাপটিক ক্লেফট। এরপর ডিফিউশন ব্যাপন প্রক্রিয়া সেটা ছড়িয়ে পড়লো কোথায়, সাইনাপটিক ক্লেফট। এটাকে বলা হয় এই যে অ্যাকশনের ডেনড্রাইটের মধ্যবর্তী অংশটাকে সাইনাপটিক প্লেট বলা যায়, যেটা সেরিব্রাসপাইনাল ফ্লুইড দ্বারা ভর্তি থাকে। এরপর সে উদ্দীপনাটা পরবর্তীতে ডেনড্রাইটের রিসেপ্টরের সঙ্গে যুক্ত হলো। এবার পরে দেখা যাক, বলছে এ নার্ভ ইম্পালস ইজ ট্রান্সমিটেড ফ্রম ওয়ান নিউরন টু অ্যানাদার থ্রু এ জাংশন কল্ড সাইন্যাপস। তাহলে এটা আমাদের একটা নিউরন থেকে আরেকটা নিউরনের সংযোগস্থলকে বলা হচ্ছে সাইন্যাপস। ওকে, তো যখন একটা নিউরন থেকে সাইন্যাপসের মাধ্যমে অন্য নিউরনে যখন যাচ্ছে তখন সেটাকে বলছে ট্রান্সমিশন অফ ইম্পালস। তো এ সাইন্যাপস ইজ ফর্মড বাই দ্য membranes of pre-synaptic neuron and post-synaptic neuron, which may or may not be separated by a gap called synaptic cleft. তাহলে এটাকে বলা হয় প্রি সাইন্যাপটিক মেমব্রেন, যেহেতু এটা সাইন্যাপসের আগের অবস্থা প্রি সাইন্যাপটিক মেমব্রেন, আর এটা হচ্ছে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন সেল, অর্থাৎ যেটা সাইন্যাপসের পরে। এবার কিছু কি বলছে, তার মধ্যখানে কি সাইন্যাপটিক ক্লেফট থাকছে, ক্লেফট একটা খাঁজ অংশ থাকছে। There are two types of synapse, namely electric impulse and chemical synapse. তাহলে হচ্ছে কি এই যে সাইন্যাপস অংশটা রয়েছে এর উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল সাইন্যাপস, একটা হচ্ছে কেমিক্যাল সাইন্যাপস। তো ইলেকট্রিক্যাল সাইন্যাপসের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, at electrical synapse the membrane of pre and post synaptic neurons are in very close proximity. সে ইলেকট্রিক সাইন্যাপস কথা বলা হচ্ছে ইলেকট্রিক্যাল সাইন্যাপস, যেটা বলা হচ্ছে ইলেকট্রিক্যাল সাইন্যাপস। তার ক্ষেত্রে কি হচ্ছে, এই যে সাইন্যাপটিক ক্লেফটের যে এই যে এতটা জায়গা থাকে, ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গাটা থাকে না, এটা খুব ক্লোজলি অবস্থান করে। ইলেকট্রিক কারেন্ট ক্যান ফ্লো ডাইরেক্টলি ফ্রম ওয়ান নিউরন ইনটু দ্য আদার্স অ্যান্ড অ্যাক্রস দ্য সাইন্যাপস। কারণ এক্ষেত্রে কি হচ্ছে যে ইলেকট্রিক যে ইম্পালসটা রয়েছে সেটা তোমার একটা থেকে আরেকটা সাইন্যাপসে ডাইরেক্ট ফ্লো হয়ে যায় বলে এখানে এটা খুব পাশাপাশি অবস্থান করে। ট্রান্সমিশন অফ ইম্পালস অ্যাক্রস ইলেকট্রিক্যাল সাইন্যাপস ইজ ভেরি সিমিলার টু ইম্পালস কন্ডাকশন অ্যালং এ সিঙ্গেল অ্যাকশন। বলে ট্রান্সমিশন অফ ইম্পালস, এই যে উদ্দীপনাটা পরিবহন হবে অ্যালং এ সিঙ্গেল ইলেকট্রিক্যাল সাইন্যাপস। তাহলে বলছে কি ইম্পালস অ্যাক্রস ইলেকট্রিক্যাল সাইন্যাপস ভেরি সিমিলার টু ইম্পালস কন্ডাকশন অ্যালং। তাহলে ইলেকট্রিক ট্রান্সমিটার কি হচ্ছে, নার্ভ ইম্পালসটাকে ট্রান্সমিট করবে, কিন্তু ইলেকট্রিক্যাল যেগুলো সাইন্যাপস সেখানে কি হচ্ছে সাইন্যাপটিক ক্লেফটটা খুব ছোট হচ্ছে বলে ওরা ডাইরেক্টলি কন্ট্যাক্ট হয়ে নার্ভ ইম্পালসটাকে ট্রান্সফার করছে। কিন্তু যখন আমরা impulse transmission across electrical synapse is always faster than that across chemical synapse, এবং এরা খুব পাশাপাশি অবস্থান করে বলে কি হচ্ছে এদের মধ্যে এটা মানে ট্রান্সমিশন রেটটা খুব হাই হচ্ছে, মানে খুব ফাস্ট হয়। ইলেকট্রিক্যাল সাইন্যাপস আর রেয়ার ইন আওয়ার সিস্টেম, কিন্তু আমাদের সিস্টেমে ইলেকট্রিক্যাল সাইন্যাপসটা খুব রেয়ার, যেটা বিশেষ করে আমাদের ব্রেনের ক্ষেত্রে কিছুটা হলেও পাওয়া যায়। কিন্তু কেমিক্যাল সাইন্যাপস কিছুটা সম্পূর্ণ না। কেমিক্যাল সাইন্যাপস দ্য মেমব্রেন অফ প্রি অ্যান্ড পোস্ট সাইন্যাপটিক নিউরনস আর সেপারেটেড বাই এ ফ্লুইড ফিল্ড স্পেস কল্ড সাইন্যাপটিক ক্লেফট। কিন্তু যখন আমরা বায়োকেমিক্যাল বা কেমিক্যাল সাইন্যাপসে আসবো তখন আমার এই সাইন্যাপটিক ক্লেফটার সাইজটা কিন্তু অনেকটাই বড় হবে, মধ্যবর্তী ফাঁকা জায়গাটা অনেকটা বড় হবে, এখানে সেরিব্রাসপাইনাল ফ্লুইড থাকবে। ডু ইউ নো হাউ দ্য প্রি সাইন্যাপটিক নিউরন ট্রান্সমিট অ্যান ইম্পালস অ্যাক্রস দ্য সাইন্যাপটিক ক্লেফট টু দ্য পোস্ট সাইন্যাপটিক নিউরন? তাহলে এখানে কি হচ্ছে দেখো, কিভাবে একটা নিউরন থেকে অর্থাৎ প্রি সাইন্যাপটিক নিউরন থেকে পোস্ট সাইন্যাপটিক নিউরনে সাইন্যাপটিক ক্লেফটের মাধ্যমে নার্ভ ইম্পালসটা কিভাবে যায়। Chemicals and neurotransmitters are involved in the transmission of impulse at the synapse. তাহলে এই সাইন্যাপস পোর্শনে কারা সাহায্য করে, তোমার এই যে নিউরো ট্রান্সমিটার যারা স্নায়ু উদ্দীপনাকে এক নিউরন থেকে অন্য নিউরনে বয়ে নিয়ে যায় তারা সাহায্য করে। The action terminal of certain vesicles filled with this neurotransmitter. তাহলে অ্যাকশনের যে শেষ প্রান্ত প্রি সাইন্যাপটিক অংশ রয়েছে সেখানে তোমার এই নিউরো ট্রান্সমিটারগুলো থাকে। When an impulse, যখন একটা উদ্দীপনা পরিবহন হয়
arrives at the action terminals, it stimulates the movement of the synaptic vesicle towards the membrane where they fuse with the plasma membrane and release the neurotransmitter in the synaptic cleft. এখানে দেখলে যখন একটা স্নায়ু উদ্দীপনা পরিবহন হয়ে আসছে, যে অ্যাকশন পটেনশিয়াল আসছে, সঙ্গে সঙ্গে কি করছে, এই সাইনাপটিক ভেসিকেলগুলোর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে উদ্দীপনাটা, এবং সেটা কি হচ্ছে, ডিফিউজ হয়ে যাচ্ছে সাইনাপটিক ক্লেফটের মধ্যে। The release of neurotransmitter bind to their specific receptor, তাহলে এই যে গ্রাহকগুলো রয়েছে স্পেসিফিক রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়ে যাবে, present on the postsynaptic membrane. This binding opens ion channels, allowing the entry of the ion which can generate a new potential in the postsynaptic neuron. তাহলে এই যখন এই নিউরোট্রান্সমিটারগুলো যখন এখানে চলে এর সঙ্গে বাইন্ড হলো, কম্বাইন্ড হলো, তখন আবার কি করছে, আবার নতুনভাবে এর একটা নার্ভ ইম্পালস বা অ্যাকশন পটেনশিয়ালকে এখানে পোস্টসিনাপটিক সেলে তৈরি করছে। দ্য নিউ পটেনশিয়াল ডেভেলপ মে বি আইদার এক্সাইটেটরি অর ইনহিবিটরি। এবার নতুন যে ইম্পালস তৈরি হবে এখানে, সেটা দুরকম হতে পারে, এক্সাইটরি হতে পারে, একটা ইনহিবিটরি হতে পারে। এক্সাইটরি মানে এটা উদ্দীপনাকে বাড়াবে, ইনহিবিটরি মানে এটা কমাবে। একটা এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার নাম হচ্ছে অ্যাসিটাইলকোলিন। কিন্তু একটা ইনহিবিটর নিউরোট্রান্সমিটারের নাম হচ্ছে গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড। হলো, তাহলে এই ছকগুলো দেখে নিবে। এটা হচ্ছে তোমার সিরিজ, 7টা সিরিজের মাধ্যমে তোমার স্নায়ুদ্দীপনা পরিবহন হয়। এরপরে ভিডিওটি আমাদের শেষ। এবার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানিও। কোনো যদি ডাউট থাকে কোনো জায়গায়, তবে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো লিঙ্ক এর সঙ্গে দেওয়া থাকবে এবং সেগুলো খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।